গাইস, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু ভূত আড্ডা। শুরু হয়ে গেল ভূত আড্ডার আরও একটি নতুন এপিসোড। আর বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি ইমরান এইচ খান। আর আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি বেশ দুর্দান্ত ভয়ঙ্কর 3টা ঘটনা। আশা করি আজকের ঘটনাগুলো শুনে আপনারা ভয়ের অন্যরকম একটা শিহরণ অনুভব করবেন। সত্যি আজকের ঘটনাগুলো কিন্তু অনেক বেশি দুর্দান্ত রকমের হতে যাচ্ছে। তো আজকে প্রথমেই আপনারা শুনতে পাবেন আমাদের একজন লিসেনার, যে কিনা প্রথমবারের মতো আমাদেরকে ঘটনা লিখে পাঠিয়েছেন। আমাদের সেই ভাইটির নাম হচ্ছে মিরাজ ভাই। হ্যাঁ, আপনারা প্রথমেই শুনতে পাবেন মিরাজ ভাইয়ের বাউনবাড়ি নামক একটি দুর্দান্ত ভয়ঙ্কর ঘটনা। এই ঘটনাটি এক কথায় অনেক বেশি জোস একটি ঘটনা। আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। এরপর আপনারা শুনতে পাবেন আমাদের আরেকজন লিসেনার মামুন ভাই। হ্যাঁ, মামুন ভাইয়ের কালভার্টের ভূত নামক একটি ছোট্ট ঘটনা, কিন্তু ঘটনাটা বেশ ইউনিক আর বেশ ভয়াবহ একটা ঘটনা। আশা করি এই ঘটনাটিও আপনারা অনেক বেশি এনজয় করবেন। এরপর আপনাদের জন্য থাকছে আমাদের আরেকজন লিসেনার, আরেকজন ভাই আমির হামজা ভাইয়ের মারিচ জিনের একটি দুর্দান্ত ভয়ঙ্কর একটা ঘটনা। শুধু এতটুকুই বলবো, এই ঘটনাটা অনেক বেশি ইউনিক, মানে অনেক বেশি ভালো লাগবে আপনাদের কাছে এই ঘটনাটিও। তো আর কথা বাড়াবো না, মূল ঘটনায় যাওয়ার আগে আপনাদেরকে শুধু বলতে চাই, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে দিন, যাতে করে আমাদের সকল আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর আপনারা যদি আমাদের ঘটনাগুলো উপভোগ করেন বা আমাদের ঘটনাগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে অনুরোধ রইল অবশ্যই শেয়ার করে দেবেন আপনাদের বন্ধু বান্ধব বা পরিচিত লোকেদের মাঝে, যাতে করে আমাদের ভূত আড্ডা পরিবারটি আরও বেশি পরিচিতি লাভ করতে পারে সবার মাঝে। আর আপনারাও যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের কাছে 2টি বই আছে। প্রথমত আপনারা সরাসরি আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে প্রিন্ট আপ করা আছে। এছাড়াও আপনারা চাইলেই কিন্তু আমাদেরকে ইমেলের মাধ্যমেও ঘটনা পাঠাতে পারেন। আর আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutadda.stories@gmail.com। আপনাদের জানা শোনা সেরা ভয়ের ঘটনাগুলো আমাদেরকে লিখে কিংবা ভয়েস ক্লিপ আকারে পাঠিয়ে দিতে পারেন। তো বন্ধুগণ, আর কথা বাড়াবো না, এখন সরাসরি চলে যাব আজকের প্রথম ঘটনায়। চলুন তাহলে শুনে আসি মিরাজ ভাইয়ের লেখা বাউনবাড়ির আতঙ্ক। ঘটনাটি আমাকে ঠিক যেইভাবে লিখে পাঠিয়েছেন, আমি চেষ্টা করছি ঠিক সেভাবেই আপনাদের মাঝে উপস্থাপন করতে। লিখছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ইমরান ভাই ও লিসেনার্স ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমার পরিচয়, আমি মিরাজ খান। আমার বাসা সাতক্ষীরা জেলার কোনো এক জায়গায়। কিছু সমস্যা থাকার কারণে গ্রামের নামটা বলতে পারছি না। এটা আমার লেখা প্রথম ঘটনা। আমি আগে কখনো ঘটনা লিখে পাঠাইনি, তাই হয়তো আমার লেখায় ভুল ত্রুটি হতে পারে। সেই জন্য ক্ষমা সমৃদ্ধ দৃষ্টিতে দেখার অনুরোধ রইল। তো আর তেমন কিছু বলার নেই, এবার সরাসরি ঘটনার ভেতরে প্রবেশ করব। তার আগে বলে দিতে চাই, আমি আজ যে ঘটনাটা শেয়ার করব, এই ঘটনাটা আমার আব্বুর কাছ থেকে শুনেছিলাম। ঘটনাটা বোঝার জন্য আমি আমার আব্বুর মতো করেই তুলে ধরছি। বলছেন আমার আব্বু, মিরাজ, তোর সাথে যে ঘটনাটা আমি এখন বলতে যাচ্ছি, এই ঘটনাটা একেবারেই 100% সত্যি একটা ঘটনা। তাহলে শোন, ঘটনাটা বুঝতে পারবি। ওই যে আমাদের বাসায় থেকে কিছুটা দূরে খাল আছে না, ওইখানে খালের পাশে একটা পরিত্যক্ত পুরাতন বাড়ি আছে। তুই দেখেছিস তো, তাই না? ওই বাড়ির আসল নাম বাউনবাড়ি। তুই হয়তো জানিস না, তাই বলে দিলাম। আজ তোর সাথে ওই বাড়ির একটা ভয়ঙ্কর ঘটনা বলবো, যেটা আমি নিজের চোখেই দেখেছিলাম। এটা অনেক আগের কথা।
তখন আমার বয়স ছিল 17 কি 18। এবার মূল ঘটনা শুরু করি। আমরা বাউনবাড়ির দিকে তেমন একটা যেতাম না। মুরব্বীদের মুখে শুনতাম ওখানে নাকি ভূতেরা থাকে, তাই আমরা সেখানে যেতাম না। হঠাৎ একদিন আমরা দেখি একটা পরিবার ওখানে এসে ঘর বানিয়ে থাকতে শুরু করেছে। আমরা তখন ভাবি, ওরা তো ওখানে থাকতেছে, ওদের তো কোনো সমস্যা হচ্ছে না, তাহলে আর আমাদের কি হবে? আর আমরা তো দিনের বেলায় যাই। তারপর থেকে আমরা নিয়মিত যেতাম সেখানে খেলতে। আমাদের বাসা থেকে বাউনবাড়ি কাছে হওয়ার কারণে আমাদের এলাকার ছেলেরা সবাই মিলে একসাথে খেলাধুলা করতে সেখানে যেতাম, কিন্তু সন্ধ্যার পরে ভুল করেও যেতাম না। এমন করে ভালোই যাচ্ছিল দিনকাল। কিন্তু হঠাৎ একদিন রাত 9টার দিকে আমরা অনেক জোরে জোরে চিৎকারের আওয়াজ শুনতে পাই। তখন আমরা এক বয়সী ছেলেরা বাউনবাড়িতে যেতে নিলে হঠাৎ আমাদের এলাকার মুরব্বীরা আমাদেরকে থামিয়ে দিয়ে বলে, ওই, তোরা ওইদিকে কই যাস? মুরব্বী চাচাদের কথা শুনে উত্তরে আমরা বলি, চাচা, আমরা তো বাউনবাড়ির দিকে থেকে একটা চিৎকারের আওয়াজ পেয়েছি, সেখানেই যাচ্ছি। কেন, আপনারা কি শুনতে পাননি? আমাদের কথা শুনে চাচারা বলে, খবরদার, তোরা ভুলেও এখন ওইদিকে যাস না, কেউ বাঁচতে পারবি না কিন্তু, বলে দিলাম। চাচাদের কথা শুনে আমি বলি, তাহলে কি করব? ওদিকে একজন তো মনে হচ্ছে মারা যাচ্ছে, আমরা কি যাব না তাকে বাঁচাতে? আমাদের কথা শুনে মুরব্বী চাচারা বলে, যাই হয়ে যাক, তোরা এখন যাবি না, সকালে যাইস। আমরা আর কথা বাড়ালাম না। সেদিনের মতো বাসায় গিয়ে ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে সোজা চলে গেলাম আসাদ ভাইয়ের বাউনবাড়িতে। হ্যাঁ, একটা কথা তো বলা হয়নি। বাউনবাড়িতে থাকতো যে পরিবার, ওই পরিবারের কর্তার নাম ছিল আসাদ, আর তার সাথে তার স্ত্রী আর 6 জন ছেলে মেয়ে। মেয়ে ছিল 4 জন আর 2 জন ছিল ছেলে। গিয়ে আমরা যেটা দেখি ওটা আমরা কখনোই ভুলতে পারবো না। আমরা গিয়ে দেখি আসাদ ভাই রক্তাক্ত অবস্থায় খাটের উপরে শুয়ে আছে। আমি আর আমার সাথে থাকা কিছু ছেলেরা একসাথে আসাদ ভাইয়ের সামনে গিয়ে জিজ্ঞেস করি, ওনার কি হয়েছে আর এসব কি করে হলো? তখন আসাদ ভাই আমাদের সাথে যেটা বলে, ওটা আমাদের মেনে নিতে অনেক কষ্ট হচ্ছিল। আসাদ ভাই বলে, আমি বাজার থেকে বাসায় আসছিলাম, তখন রাত 8:30টার মতো হবে। তোমরা তো ভালো করেই জানো আমাদের এখানে সন্ধ্যার পরে কেউই আসে না। আমি একাই বাসায় ফিরছিলাম বাগানের ভেতর দিয়ে আসার পরে হঠাৎ দেখি ঝোপঝাড়ের ভেতরে কিছু একটা নাড়াচাড়া করছে। আমি সেটা দেখেও না দেখার মতো করে এগিয়ে যাই। কিছুটা দূরে যাওয়ার পরে আমি দেখি আমার সামনে একটা বাঘ দাঁড়িয়ে আছে। আমি বাঘটাকে দেখে ভাবি, এখানে বাঘ কি করে আসবে? আমি তো আগে কখনো শুনিনি যে এই গ্রামে বাঘ আছে। আমি তখন বাঘটার শরীরের গঠন দেখে বুঝতে পারি এটা কোনো বাঘ হতেই পারে না, কারণ সেই বাঘটা এতটা বড় ছিল যে কি বলবো। আমি তখন বাঘটাকে দেখে ওখানেই ঠক ঠক করে কাঁপতে শুরু করি। হঠাৎ দেখি বাঘটা মানুষের মতো কথা বলছে। সে আমাকে বলে, এই আজাদ, তোর কি মরার অনেক শখ হয়েছে নাকি? আমি না তোরে মানা করেছি এখানে থাকবি না? তুই হয়তো জানিস না, তোর কারণে আমাদের অনেক বিরক্ত হয়। আগেও তোকে অনেকবার তোর স্বপ্নে গিয়ে বলেছি, কিন্তু তুই আমার কথা শুনিসনি, তাই আজ তোর সামনে আসতে বাধ্য হলাম। এমন সময় আসাদ ভাই আমাদেরকে বলল, আসলে আমি তোমাদের তো একটা কথা বলতেই ভুলে গিয়েছি। আমরা যেদিন থেকে বাউনবাড়িতে থাকা শুরু করি সেই দিন রাত থেকেই স্বপ্নে দেখি অদৃশ্য থেকে কেউ একজন মোটা কণ্ঠে আমাদেরকে স্বপ্নে এসে বলে, কিরে আজাদ,
এখানে কি করতে আইছিস? আমাদের বিরক্ত করতে? তোদের কারণে আমাদের অনেক সমস্যা হচ্ছে। তোরা চলে যা, না হলে কিন্তু তোরা কেউ বাঁচবি না, এই বলে দিলাম। আমি সকালে ঘুম থেকে উঠে ভাবতাম এটা হয়তো শুধু একটা স্বপ্ন ছিল। আবারও মূল ঘটনায় ফিরি। আমি তখন কোনো কথা বলার মতো অবস্থাতেই ছিলাম না। তারপরেও ভয়ে ভয়ে বললাম, আহা, আমি জানি না আপনি কে, কিন্তু আমরা তো আপনাকে কখনোই বিরক্ত করিনি। আমার কথা শুনে বাঘটা এবার রাগান্বিত হয়ে বলল, আমি এত কথা শুনতে চাই না। তুই যদি এখান থেকে না যাস, তাহলে দেখবি কি হয় তোদের। ভয়ঙ্কর সেই বাঘটা আমার দিকে লাল লাল চোখ করে কথাগুলো বলেছিল। আমি তার কথা শুনে আবারও বলি, দেখেন, আমাদের তো আর কোথাও যাওয়ার জায়গা নেই। এই জায়গাটা অনেক কষ্ট করে কিনেছিলাম, আমরা কোথায় যাব? আমার কথা শুনে বাঘটা যেন আরো বেশি রেগে গেল, আর সে কোনো কথা না বলে আমার উপরে আক্রমণ করে বসে। তার থাবায় থাকা বড় বড় নখ দিয়ে আমার সারা শরীরে আঁচড় দিতে থাকে একের পর এক। আমি তখন জোরে একটা চিৎকার করে ওখানেই অজ্ঞান হয়ে যাই। তারপরে আমার আর কিছুই মনে ছিল না। আমার জ্ঞান ফিরতেই দেখি আমার স্ত্রী আর আমার ছেলে মেয়ে সবাই আমার পাশে বসে কান্না করছে। আসাদ ভাইয়ের মুখে এই কথাগুলো শোনার পরও আমরা তেমন বিশ্বাস করিনি, কিন্তু কিছুদিন পরে যেটা ঘটলো সেটা দেখে আর বিশ্বাস না করে আমাদের আর উপায় ছিল না। এমনই একদিন রাতে আমাদের গ্রামের সবাই যার যার ঘরে ঘুমিয়েছিলাম। হঠাৎ মাঝরাতে শুনতে পাই মহিলা কণ্ঠে কেউ একজন অনেক জোরে জোরে 4 থেকে 5 বার চিল্লিয়ে উঠল। ভালো করে খেয়াল করে শুনে বুঝতে পারি এটা আর কোথাও না, ওই আওয়াজটা বাউনবাড়ির দিক থেকেই আসছে। আমরা সেই রাতে কেউ আর ঘরের ভেতর থেকে বের হইনি। সকালে গিয়ে আমরা যেটা দেখি ওটা দেখার জন্য আমরা কেউই একেবারেই প্রস্তুত ছিলাম না। আমরা বাউনবাড়িতে গিয়ে দেখি আসাদ ভাইয়ের স্ত্রীর নাক মুখ দিয়ে এক নাগারে রক্ত বের হচ্ছে, আর তার পেট ফুলে অনেকটাই বড় হয়ে গিয়েছে। এসব দেখে আমরা আসাদ ভাইয়ের কাছে জিজ্ঞেস করি এই অবস্থা কি করে হলো। আমাদের কথা শুনে আসাদ ভাই কান্না করতে করতে বলল, কাল রাতে আমরা একসাথেই ঘুমিয়েছিলাম। হঠাৎ মাঝরাতে শুনতে পাই আমাদের গোয়াল ঘর থেকে ধস্তাধস্তির আওয়াজ হচ্ছে। আওয়াজটা পেয়ে আমার স্ত্রী আমাকে বলে, দাঁড়াও, আমি বাইরে গিয়ে দেখি। আমার চোখে তখন অনেক ঘুম জড়িয়েছিল, তাই আমি আর কিছু বলিনি। সে বাইরে গিয়ে দেখে একটা বাঘ গোয়াল ঘরের ভেতর থেকে 2টা ছাগলের গলার দড়ি ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে খালপাড়ের দিকে। আমার স্ত্রী অনেক সাহসী মহিলা হওয়ার কারণে সে গিয়ে ছাগল 2টার পিছনের পা টেনে ধরে, কিন্তু সে যেন কিছুতেই বাঘটার সাথে শক্তিতে পেরে উঠছে না। একটা সময় বাঘটা আমার স্ত্রীর হাত থেকে ছাগল 2টাকে নিয়ে খালের ভেতর নেমে যায়। তখন শীতের সময় হওয়ার কারণে বেশি পানি ছিল না। আমার স্ত্রী তখন হতভম্বের মতো হয়ে গিয়ে বাঘটার পেছন দিক থেকে অনেক জোরে গলাটা চাপ দিয়ে ধরে। এতটা জোরে বাঘটার গলা জড়িয়ে ধরেছিল, বাঘটা কিছুতেই তাকে ছাড়াতে পারে না। এবার বাঘটা একের পর এক তার ধারালো বড় বড় নখ দিয়ে আমার স্ত্রীর হাতে আঁচড় দিতে থাকে। একটা সময় আমার স্ত্রী আর সহ্য করতে না পেরে তার গলা ছেড়ে দিয়ে খালের পানিতে পড়ে যায়, আর সাথে সাথে জোরে জোরে কয়েকবার চিৎকার করে ওঠে। তখন ঘরের ভেতর থেকে আমি চিৎকারের আওয়াজ পেয়ে খালপাড়ের দিকে ছুটে যাই। গিয়ে দেখি আমার স্ত্রী খালের পানিতে জ্ঞান হারিয়ে পড়ে আছে। আমি সাথে সাথে তাকে ঘরের ভেতর নিয়ে আসি। ঘরের ভেতর এসে আমি যেই না আমার স্ত্রীর পাশে বসতে গিয়েছি, ঠিক তখন অদৃশ্য থেকে কেউ একজন বলে ওঠে, আসাদ, তোরা কেউ আর বাঁচতে
পালাতে পারবি না। আজ তোর স্ত্রী কাজটা মোটেও ভালো করেনি। এর ফল তোরা হারে হারে দেখতে পাবি। এটা বলে সবকিছু যেন চুপ হয়ে যায়। কিছু সময় পরে আমার স্ত্রীর জ্ঞান ফিরলে আমি তার কাছে জিজ্ঞেস করি এসব কি করে হলো। পরে সে আমার সাথে সবকিছু খুলে বলে। আমি তার কথা শুনে চিন্তায় পড়ে যাই আর ভাবতে থাকি এসব কি হচ্ছে আমাদের সাথে। এসব ভাবতে ভাবতেই ঘুমিয়ে যাই। সকালে ঘুম থেকে উঠে দেখি আমার স্ত্রী দাঁত বের করে কিটমিট কিটমিট করতে করতে আমার দিকে তাকিয়ে মোটা কণ্ঠে বলছে, আসাদ, আমি কাঁচা মাংস খাবো। যা, তুই এখনই আমার জন্য মুরগি নিয়ে আয়। তা না হলে আমি তোর মাংস খাবো। আমার অনেক ক্ষুধা লাগছে। কাল রাতে তোর স্ত্রী আমার মুখের খাবার কেড়ে নিয়েছে। আমি তখন ভয় পেয়ে যাই। তখন কোনো কথা না বলে চুপ করে বসে থাকি আর ভাবি আমাদের সাথে এসব কেন হচ্ছে। আমার স্ত্রী আবারও তখন ভয়ঙ্কর কণ্ঠে বলে ওঠে, কে আসাদ, যাবি নাকি তোর মাংস খাবো? তোকে না বলেছি মাংস আনতে? এত কি ভাবছিস? আমি তখন তার কথা মতো একটা জীবিত মুরগি নিয়ে আসি। তখন আমার হাত থেকে জীবিত মুরগিটা কেড়ে নিয়ে খুবলে খুবলে কাঁচা মাংস খেতে থাকে। তারপর থেকে দেখি পেট ফুলে বড় হচ্ছে। আমরা সব কিছু শুনে ওখান থেকে বাসায় চলে আসি। তারপরে প্রতিদিন আসাদ ভাইয়ের স্ত্রী কাঁচা মাংস খেত আর সাথে তার পেটও ফুলে বড় হতে থাকে। এমন করেই 3টা মাস পার হয়ে যায়। 3 মাস পরে তার পেট ফুলে এতটাই বড় হয়েছিল দেখে মনে হতো এখনই হয়তো পেটটা ফেটে যাবে। একদিন ঠিক এমনটাই হলো। একদিন সকালে আমরা খবর পাই আসাদ ভাইয়ের স্ত্রী পেট ফেটে মারা গিয়েছে। আমরা তখন তাড়াতাড়ি করে বাউন বাড়িতে চলে যাই। গিয়ে দেখি ঠিক তাই, আসাদ ভাই তার স্ত্রীর লাশের পাশে বসে তার ছেলে মেয়ে সহ কান্না করছে। কি সেই করুণ দৃশ্য। এখন লাশ তো কবর দিতে হবে, কিন্তু লাশ গোসল দেওয়া হবে এমন একটা মানুষও পাওয়া যাচ্ছে না। ঠিক তখনই আমাদের এলাকার একটা সাহসী মহিলা চলে গেল লাশকে গোসল দিতে। মহিলা যেই না লাশের পিঠের নিচে হাত দিয়েছে, সে অনুভব করে তার হাতে কিছু একটা কামড় দিয়ে ধরেছে। সে ভালো করে দেখে, কিন্তু সে সেখানে কিছুই দেখতে পায় না। তখন সে তার হাতে দেখতে পায় 3টা দাঁতের ছাপ পড়ে আছে। সে ভাবে হয়তো সাপে কামড়তেছে। তারপরে দাফন কাফন শেষ করার পর কবর দেওয়া হলো। আর কিছুদিন পরে সেই মহিলাটাও মারা যায়। আমি শুনেছিলাম যে ওই মহিলা নাকি প্রতিদিন রাতে একটা স্বপ্ন দেখে চিৎকার করে ঘুম থেকে উঠে পড়তো। কি স্বপ্ন দেখতো সেটা ঠিক বলতে পারবো না। দুঃখিত, অন্যদিকে চলে গিয়েছিলাম। আবারও ঘটনায় প্রবেশ করি। আসাদ ভাইয়ের স্ত্রী মারা যাওয়ার পরে আসাদ ভাই সিদ্ধান্ত নেয় তার ছেলে মেয়েদের নানির বাড়িতে পাঠিয়ে দেবে, কিন্তু সে কোথাও যাবে না। ঠিক করলো তাই। সে তার ছেলে মেয়েদের নানার বাড়িতে পাঠিয়ে দিল। তখন সে আরো একা হয়ে গেল। আমরা গিয়ে অনেকবার তাকে বলেছিলাম, আসাদ ভাই আপনিও চলে যান, এখানে থাকবেন না। একা ওই শয়তান রাতে যদি আপনাকে মেরে ফেলে আমরা তো কেউ কিছুই করতে পারবো না। কিন্তু আসাদ ভাই আমাদেরকে বলে, তোমরা তো আমাকে চলে যেতে বলছো, কিন্তু আমি অন্য কোথাও গিয়ে কিভাবে থাকবো? আমার স্ত্রী তো এখানেই আছে, আমি তাকে ছাড়া থাকতে পারবো না। আর আমার ছেলে মেয়েদের নানার বাড়িতে পাঠিয়ে দিয়েছি। এর কারণ আমি জানি আমি আর বেশি দিন এই পৃথিবীতে থাকবো না, কিন্তু তারা এখনো ভালো করে এই পৃথিবীটা দেখেনি। আমি চাই তারা বেঁচে থাকুক, ভালো থাকুক।
আসাদ ভাই এই কথাগুলো বলে কান্না করতে থাকে। আমরা কি বলে তাকে সান্ত্বনা দেব সেটাও আমাদের জানা ছিল না। একটা সময় আমরা ওখান থেকে চলে আসি। একদিন রাতে আবারও চিৎকারের আওয়াজ পাই। তখন আমাদের গ্রামের কিছু ছেলেরা সহ আমি বাউনবাড়ির দিকে চলে যাই। সেদিন আমরা আর কারো কথা শুনি না, সোজা চলে গেলাম বাউনবাড়িতে। বাড়ির সামনে গিয়ে শুনি আসাদ ভাই কান্না জড়িত কণ্ঠে বলছে, আমাকে আমাকে তোমরা মাফ করে দাও, আমাকে আর কষ্ট দিও না। আমার কাছ থেকে তোমরা আমার স্ত্রীকে কেড়ে নিয়েছো, আমার কাছে তোমরা আর কি চাও? ঠিক তখনই আমরা আরো একটা মোটা গলার শব্দ শুনতে পাই। কেউ একজন ঘরের ভেতর থেকে বলে, আসাদ, তোদের অনেকবার বলেছিলাম, কিন্তু তোরা আমাদের কথা শুনিসনি। কিন্তু আজ আর তোকে কেউ বাঁচাতে পারবে না। এখনই তোর মৃত্যু হবে। এই কথা শুনে আমরা বুঝতে পারি আমাদের হাতে আর বেশি সময় নেই। আমরা যেহেতু অনেকজন একসাথে ছিলাম, তাই তখন আমাদের ভয় লাগছিল না। সাথে সাথে গিয়ে দরজাটা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে দেখি আসাদ ভাইয়ের সামনে একটা বাঘ দাঁড়িয়ে আছে। আমাদের হাতে লাঠি ছিল। বাঘটাকে দেখে যেই না তাকে মারতে যাব, ঠিক তখনই বাঘটা ওখান থেকে হাওয়ায় মিলিয়ে যায়। তারপরে আসাদ ভাই সেই দিন সকালেই বাউনবাড়ি ছেড়ে চলে গিয়েছিল। তারপরেও আসাদ ভাই 5 বছরের মতো বেঁচে ছিল। তারপরে সেও মারা যায়, আর তাকেও বাউনবাড়িতে তার স্ত্রীর পাশেই কবর দেওয়া হয়েছিল। তারপর থেকে আর কেউ কখনো বাউনবাড়িতে থাকার সাহস দেখায়নি। এখনো তেমনই পড়ে আছে বাড়িটি, সেখানে কেউ থাকে না। এমনকি রাতের বেলায় মানুষ বাড়িটার আশেপাশ দিয়েও যায় না। তো ইমরান ভাই, এই ছিল আমার আব্বুর মুখ থেকে শোনা একটা সত্যি ঘটনা। তারপরেও বলবো, বিশ্বাস করা বা না করা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। ইমরান ভাই, আমি এই প্রথমবার ঘটনা পাঠিয়েছি। ভুল ত্রুটি হলে ক্ষমা সমৃদ্ধ দৃষ্টিতে দেখবেন। আমার কাছে আরো অনেক ঘটনা আছে। এই ঘটনাটা শেয়ার হলে আরো লিখে পাঠাবো। আমি ভূত আড্ডার ঘটনাগুলো প্রতিদিন রাতে শুনি। আমার কাছে অনেক ভালো লাগে। প্রতিদিন রাত 11টা মানে আমার কাছে ঈদের দিনের মতো খুশি লাগে। ভূত আড্ডা টিম আরো অনেক দূর এগিয়ে যাক, এই দোয়াই করি। ভূত আড্ডা দীর্ঘজীবী হোক। শ্রোতা ভাই ও বোনেরা, আপনারাও কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন আমার এই ঘটনাটা কেমন লাগলো আপনাদের কাছে। আজকের মতো আমি চলে যাচ্ছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ মিরাজ ভাই, এত সুন্দর একটি ঘটনা আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য। সত্যি ভাই, ঘটনাটি অনেক বেশি জোশ ছিল ভাই। মানে গ্রাম বাংলার ঘটনা এমনিতেই অনেক বেশি জোশ হয়, তারপর মনে করেন যে এইরকম একটা ভয়ঙ্কর বাড়ি, মানে বাড়িটার বর্ণনা যেরকম দিয়েছেন, এটা অনুভব করতে পারলেই তো ভাই গায়ের লোমগুলো দাঁড়িয়ে যায়। তারপর যেভাবে আক্রমণগুলো করছিল, একটা বাঘ হয়ে এসে মূলত সবার উপর আক্রমণ চালায়। সত্যিই ভাই বেশ দুর্দান্ত একটা ঘটনা ছিল। আশা করি আপনার এই ঘটনাটি আমাদের শ্রোতা বন্ধুদেরও অনেক বেশি ভালো লেগেছে। তো ডিয়ার লিসেনার্স, আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন মিরাজ ভাইয়ের এই ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে। তো এখন আর কথা বাড়াবো না, সরাসরি চলে যাব আমাদের দ্বিতীয় ঘটনায়। চলুন শুনে আসি মামুন ভাইয়ের কালভার্টের ভূত। ঘটনাটি আমাকে ঠিক যেভাবে লিখে পাঠিয়েছেন, আমি চেষ্টা করছি ঠিক সেভাবেই আপনাদের মাঝে উপস্থাপন করতে। লিখছেন, আসসালামু আলাইকুম ইমরান ভাই ও ভূত আড্ডার সকল শ্রোতৃবৃন্দ, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। শুরুতেই আমার পরিচয় দিয়ে নিচ্ছি, আমি মামুন। আমার বাসা বরিশাল। আমি বর্তমানে ঢাকাতে একটি প্রাইভেট প্রতিষ্ঠানে কর্মরত আছি।
আমি আজকে আপনাদের সাথে একটি ভয়ঙ্কর ঘটনা শেয়ার করতে যাচ্ছি। প্রথমবারের মতো লিখছি, তাই ঘটনার মধ্যে ভুল হতে পারে। দয়া করে ক্ষমা সমৃদ্ধ দৃষ্টিতে দেখবেন এবং ইমরান ভাই আপনি আপনার মতো করে ঘটনাটা পড়ে শোনাবেন। আমি এখন যেই ঘটনাটা শেয়ার করতে যাচ্ছি সেটা এক রিকশাওয়ালা আর একজন লোকের সাথে ঘটা ঘটনা। ঘটনাটি ঘটেছিল দোহার থানার চর জয়পাড়া নামক গ্রামের এসপি বাড়ির সামনের সেই রাস্তায়, যেখানে একটা কালভার্ট আছে আর তার ঠিক পাশেই আছে একটা বড় ঝোপ। ওই জায়গায় আরো অনেক ঘটনা ঘটেছে। আমি ধীরে ধীরে সেই ঘটনাগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এখন আমি সেই জায়গার সেই ভয়ঙ্কর ঘটনাটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এই ঘটনাটি ঘটেছিল আজ থেকে প্রায় 7-8 বছর আগে। একদিন এক রিকশাওয়ালা রাতে এক প্যাসেঞ্জারকে নিয়ে সেই রাস্তা দিয়ে আসছিল। রাত তখন প্রায় আনুমানিক 11টা কি 11:30টার মতন হবে। আমরা জানি যে গ্রামে 9টা-10টার দিকেই প্রায় বেশিরভাগ মানুষ ঘুমিয়ে পড়ে, তাই সেই সময়টা সেখানে একেবারেই জনমানবহীন ছিল। তারা দুজন সেই রাস্তা ধরে যাচ্ছে। এমন সময় তারা কিছুটা দূর থেকে হঠাৎ সাদা কিছু একটা লক্ষ্য করে। তারা যখন সেই কালভার্টের কাছাকাছি জায়গায় চলে গেল, তখন তারা দেখলো যে কালভার্টের উপর সাদা কাপড় পরা একটা লাশ শুয়ে আছে। এরপর তারা দুজনেই রিক্সা থেকে নেমে লাশটির কাছে যায়। তারা দুজনে অবাক হয়ে গেল, এত রাতে এইখানে একটা লাশকে রেখে গেল কে? লোকটি রিক্সাওয়ালাকে বলল, হয়তো কেউ লাশটিকে এখানে ফেলে রেখে গেছে, চলো আমরা লাশটিকে নিয়ে দাফনের ব্যবস্থা করি। রিক্সাওয়ালা এতে আপত্তি জানালো। সে লোকটিকে বলল, আমাকে আমার ভাড়া বুঝিয়ে দিন, আমি এইসব লাশ নিয়ে যেতে পারবো না। লোকটি তাকে বলল, ঠিক আছে, তোমাকে 100 টাকা বেশি ভাড়া দেব। এই কথা শুনে রিক্সাওয়ালা লাশটি নিতে রাজি হয়, কিন্তু রিক্সাওয়ালা লোকটিকে শর্ত দেয় আর বলে যে লাশটিকে আপনাকেই তুলতে হবে। লোকটি বলল, ঠিক আছে, তাই হবে। তারপর লোকটি লাশের কাছে গিয়ে মুখের কাপড় তুলতেই দেখতে পায় লাশটি চোখ খোলা অবস্থায় তাকিয়ে আছে। হঠাৎ কেউ চোখ খোলা অবস্থায় মারা গেলে যেমনটা দেখা যায় ঠিক তেমন। এতে সে একটু ভয় পেয়ে যায়। এরপর সে লাশটির গায়ের কাপড়ের আরো কিছু অংশ সরাতেই দেখতে পায় লাশটির শরীরের পশমগুলো বেশ বড় বড়, যা কোনো সাধারণ মানুষ থেকে একেবারেই আলাদা। অর্থাৎ পশমগুলো ছিল ঠিক ভেড়ার শরীরের পশমের মতো। এটা দেখে লোকটি চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়, আর সেই রিক্সাওয়ালা এক চিৎকার দিয়ে সেখান থেকে দৌড়ে চলে যায় আর এক বাড়ির সামনে গিয়ে পড়ে। তার কথা শুনে লোকজন সেখানে যায়, কিন্তু অনেক খোঁজাখুঁজি করেও সেখানে কোনো লাশ পাওয়া যায়নি। এমনকি সেই লোকটিকেও সেখানে আর পাওয়া গেল না। পরদিন সকালে সেই কালভার্টের নিচে সেই লোকটির লাশ পাওয়া যায়, কাদায় অর্ধেক গাড়া অবস্থায় ছিল। তো ইমরান ভাই, এটাই ছিল আমার ছোট্ট একটি ঘটনা। ঘটনাটি যদিও খুব ছোট্ট, কিন্তু বেশ ভয়াবহ ছিল, আর তার জন্যই আমি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি ঘটনাটি আপনি আপনার মতো করে পড়ে শোনাবেন। আর ইমরান ভাই, লেখায় ভুল ত্রুটি হলে ক্ষমা সমৃদ্ধ দৃষ্টিতে দেখবেন। যেহেতু আমি প্রফেশনালি লেখক না, শখের বশে লিখে পাঠিয়েছি আপনাকে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। আবারও কোনো ভয়ঙ্কর ঘটনা আপনাদেরকে লিখে পাঠাবো। সবাই ভালো থাকবেন। ভূত আড্ডা দীর্ঘজীবী হোক। ধন্যবাদ মামুন ভাই এত সুন্দর একটা ঘটনা আমাদেরকে লিখে পাঠানোর জন্য। ঘটনাটি যদিও খুব ছোট্ট একটি ঘটনা, তবে বেশ ইউনিক ছিল ভাই। ঘটনাটি ভালো লেগেছে, ধন্যবাদ ভাই এরকম একটা ইউনিক ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। তবে ভাই, আশা করি এর পরবর্তীতে আপনি আরও লং কোনো ঘটনা আমাদেরকে উপহার দেবেন। আরও বড় ঘটনা হলে ভাই আরও বেশি ভালো লাগে। আশা করি এর পরবর্তীতে
মামুন ভাই আপনি আরও দুর্দান্ত রকম ঘটনা আমাদেরকে উপহার দেবেন। তো প্রিয় লিসেনার্স, আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন মামুন ভাইয়ের এই ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে। তো এখন আর কথা বাড়াবো না, এবার সরাসরি চলে যাব আজকের এপিসোডের সর্বশেষ তথা তৃতীয় ঘটনায়। চলুন শুনে আসি আমির হামজা ভাইয়ের লেখা মারিদ জিনের সেই ঘটনাটি। ঘটনাটি ঠিক যেভাবে আমাকে লিখে পাঠিয়েছেন আমি চেষ্টা করছি ঠিক সেভাবে আপনাদের মাঝে উপস্থাপন করতে। লিখছেন, আসসালামু আলাইকুম ইমরান ভাই, কেমন আছেন? আশা করি মহান আল্লাহর রহমতে আপনি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। এটা আমার প্রথম ঘটনা হবে ভূত আড্ডায়। তো আমার পরিচয়টা দিচ্ছি। আমি আমির হামজা। আমার বাসা ঢাকা কেরানীগঞ্জ। আমি বর্তমানে সৌদি আরবের রিয়াদে আছি। আমি এবার সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে যায় তাহলে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যদি ঘটনাটা প্রচারযোগ্য হয় তাহলে কত নম্বর এপিসোডে শেয়ার করবেন প্লিজ জানাবেন। আজ কোনো কবিরাজ বা তান্ত্রিকের ঘটনা শেয়ার করব না। যেহেতু ভূত আড্ডায় এটা আমার প্রথম ঘটনা, তাই আমি আমার নিজের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা শেয়ার করব। ঘটনাটা কতখানি ইউনিক হবে তা জানি না, কিন্তু ইমরান ভাই যদি প্রচারযোগ্য হয় তাহলে প্রচার করবেন। অনেক কথাই বলে ফেললাম, তাই সবাইকে সরি। আমি এবার সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। সালটা হবে তখন 2010 সাল। আমি তখন ক্লাস 9-এ পড়ি। আমি তখন ঢাকাতেই ছিলাম, আর আমার চাচার বাড়ি ছিল চাঁদপুরে। আর চাঁদপুরের কিছু কিছু জায়গা আছে এতটা ভয়ঙ্কর যে দিনের বেলায় ওই সব জায়গায় গেলে গা ঝিমঝিম করে। আর ওই সময় দিনটাও ছিল শীতকাল। তো আমি চাঁদপুরে বেড়াতে যাই। তার একদিন পরে আমি আর আমার ফুফাতো ভাই হাঁটতে বের হই। আমরা তখন ফসলের মাঠ দিয়ে হাঁটছিলাম। হঠাৎ আমার ফুফাতো ভাই বলে, চল আমার বোনের বাড়িতে যাই। তখন আমি বলি, দেখ ভাই এখন কিভাবে যাব, কারণ এখন প্রায় 4টা বেজে গেছে, আর যেতে যেতে রাত হয়ে যাবে। ইমরান ভাই ওর বোনের শ্বশুর বাড়ি প্রায় ওই জায়গা থেকে 20 কিলোমিটারের মতো দূরত্ব হবে। তখন সে বলে, আরে শোন, আমরা চকের কোনাকুনি হেঁটে গেলেই হয়ে যাবে, তাহলে তাড়াতাড়ি যেতে পারবো। ইমরান ভাই চক বলতে ফসলের মাঠকে বোঝানো হয়েছে। তখন আমি বলি, দেখ যদি ফসলের মাঠ দিয়েও যাই তারপরও 3 ঘন্টার মতো সময় লাগবে, কারণ আমরা যেই গ্রামে গিয়েছিলাম ওইখান থেকে 3 গ্রাম পরে ওর বোনের বাড়ি। আর ফসলের মাঠ এতটাই বড় যে প্রায় 100 কিলোমিটারের উপরে হবে। আপনারা যারা চাঁদপুর গেছেন তারা হয়তো জানেন ওইদিকে ফসলের মাঠগুলো অনেক বড় বড় হয়। তারপর আমার ভাইয়ের অনেক জোরাজোরিতে যাওয়ার জন্য বাধ্য হলাম। আমরা যেতে যেতে প্রায় সন্ধ্যা 7টা বেজে গেছে। আমাদেরকে দেখে আমার ফুফাতো বোন অনেক বেশি খুশি হয়। আর আমরা যেয়ে দেখি ওরা পিঠা বানাচ্ছে, চিতই পিঠা আর তেলের পিঠা। তারপর আমরা খাওয়া দাওয়া করে বলি আমরা বাড়িতে চলে যাব। তখন রাত প্রায় 9টার মতো বাজে। তখন আমার ফুফাতো বোন অনেক বেশি থাকার জন্য জোরাজোরি করে আর বলে, ওই জায়গাগুলো ভালো না, তোরা কালকে সকালে চলে যাইস। কিন্তু আমরা নাসরবান্দা, যাবো তো যাবই। তখন একরকম বাধ্য হয়েই আমাদেরকে বিদায় দিল। আর আমরা যখন রওনা দেই তখন আমার ফুফাতো বোন কিছু চিতই পিঠা আর তেলের পিঠা সাথে দিয়ে দেয়। তারপর আমরা হাঁটতে লাগলাম। আর আমি বলি, শর্টকাট কোনো রাস্তা আছে তোর জানা? তাহলে বল। তখন সে বলে, রাস্তা একটা আছে কিন্তু জায়গাগুলো বেশি ভালো না। তখন আমি বলি, কেন, ডাকাতের ভয় আছে নাকি? তখন সে বলে, আরে না, ভূতের ভয়। তখন আমি অনেকটাই হেসে উঠি আর বলি, চল, আমি ভয় পাই না, কোনো সমস্যা নেই। আমি আপনাদের বোঝার জন্য জায়গার বিবরণটা দেই, তাহলে বুঝতে সুবিধা হবে সবার।
ফসলের মাঠ দিয়ে গেছে একটা সরু রাস্তা, আশেপাশে কোনো বাড়ি ঘর নেই। আর প্রায় 2 কিলোমিটার দূরে একটা বিশাল বড় বটগাছ আছে, আর তার সামনেই 4 খালের মুখ। আর ওইখানে এমনও রেকর্ড আছে যে দিনের বেলায়ও মানুষকে পুঁতে রাখে। অনেক কথা বলে ফেললাম, এবার সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। তারপর আমরা হাঁটতে হাঁটতে ওই বটগাছের ওখানে চলে যাই। তখন বলি একটু রেস্ট করে নেই। তারপর আমরা দুইজন বটগাছের সাথে হেলান দিয়ে বসে কিছু পিঠা খেতে লাগলাম, আর একটা পিঠা পিছনে ছুঁড়ে মারি আর বলি এটা ভূতের জন্য দিলাম। তারপর আমরা ওই 4 খালের মুখে চলে গেলাম, আর ওইখানে ছিল বাঁশের পুল। আমরা পুলের মাঝামাঝি যাওয়ার পর এত জোরে আমাদেরকে কেউ ধাক্কা মারে যে আমরা নিচে পড়ে যাই আর কোমর পর্যন্ত কাদায় ডেবে যাই, কারণ আমরা সবাই জানি যে শীতের দিনে পানি কম থাকে। তারপর আমাদের মনে একটু একটু ভয় কাজ করে। আমরা কোনো রকমে পারে উঠে আসি। তারপর শরীরের যত শক্তি ছিল সকল শক্তি একত্রে করে দৌড়াতে শুরু করলাম। কিন্তু ভাই, দৌড়ে কি আর 5 কিলোমিটার জায়গা আসা সম্ভব তো না। তারপর আমরা দৌড়াতে দৌড়াতে একটা সময় হাঁপিয়ে যাই। তারপর ও বলে আমি একটা কাজ করি। এটা বলে ও একটা বড় করে গোল দাগ দেয় আর আমাকে বলে যা কিছুই হোক দাগের বাহিরে যাবে না। তখন প্রায় আমাদের বাড়ি হালকা হালকা দেখা যায়। তারপরও ওখানে 1 ঘন্টার মতো রাস্তা। তখন আমাদের কাছে একটা নোকিয়া 1600 মডেলের মোবাইল ছিল। তখন মোবাইলটি বের করে টাইম দেখি। টাইম ছিল 11:55। যখন 12টা বাজে তার কিছুক্ষণ পরে দেখি হঠাৎ মাটি যেন কাঁপছে। আর সামনে তাকিয়ে যা দেখি তা দেখার জন্য কখনোই প্রস্তুত ছিলাম না। সামনে থেকে বিশাল বড় এক দানব আমাদের এক ক্ষেত সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, আর তার পা হাতির পায়ের মতো মোটা এবং কালো। তার গায়ের পশম এতটাই বড় যে আমরা 5 জন ঝুলে থাকতে পারবো, আর তার মাথাটা দেখা যাচ্ছিল না, এতটাই বিশাল ছিল। তখন সে একটা পা ওই বটগাছের ওপর দেয় আর আরেকটা পা আমাদের বাড়ির পাশের বিশাল বড় তেঁতুল গাছের উপরে দেয়। একবার চিন্তা করে দেখেছেন, মাঝখানে প্রায় 15 কিলোমিটারের ডিস্টেন্স। তখন আমি এতটাই ভয় পাই যে ভয়ে কাঁপতে শুরু করি, আর আমার ফুফাতো ভাই ভয় কম পায় কারণ ও অনেক সাহসী। আমরা যেখানে বসেছিলাম ওই জায়গার সামনে ছিল বিশাল বড় এক জঙ্গল। হঠাৎ দেখি জঙ্গলের চারপাশে আগুনের গোলার মতো কিছু ঘুরছে। তখন আমরা উপরে চেয়ে দেখি যে ওই অভয়টা আর নেই। তার কিছুক্ষণ পরে আগুনের গোলাগুলো ভ্যানিশ হয়ে যায়। তখন আমি বলি এবার চল বাড়িতে যাই। তখন ও বলে খবরদার, দাগের বাইরে ভুলেও ফজরের আজানের আগে বের হবি না, তাহলে কিন্তু মারা পড়বি। তখন এক সময় রাত 4টা বেজে যায়। তার কিছুক্ষণ পর হঠাৎ নূপুরের শব্দ পাই, আর সামনে তাকিয়ে দেখি একটা মেয়ে সাদা কাপড় পরে হেঁটে যাচ্ছে। তখন আমি তাকে জিজ্ঞেস করার জন্য উঠতে যাব, ঠিক তখন আমার ফুফাতো ভাই আমার হাত ধরে ফেলে, আর তখন আমার হুঁশ ফিরে আসে। তখন সে ধমক দিয়ে আমাকে বসায় আর বলে তোকে না বলছি দেখতে হবে না কিছু। তখন আমি চুপ করে বসে যাই, আরও মেয়েটা আমাদের এক ক্ষেত পরের ক্ষেতে যেয়ে বসে পড়ে আর অন্যদিকে ঘুরে বসে থাকে, আর একবার হাসে আবার কাঁদে। কিছুক্ষণ পর মেয়েটা বলে ওঠে তোদের ভাগ্যটা অনেক ভালো, তাই আজ বেঁচে গেলি, কিন্তু আবার দেখা হবে তোদের সাথে। এটা বলে মেয়েটা ওখান থেকে ভ্যানিশ হয়ে যায়। আর ঠিক তার 4-5 মিনিট পরেই ফজরের আজান শোনা যায়। তারপর আমরা ওই গোলবৃত্ত থেকে বের হয়ে বাড়ির দিকে হাঁটতে থাকি, আর বাড়িতে যাওয়ার পর দুজনেই জ্ঞান হারিয়ে পড়ে যাই। আর আমাদের 3 দিন পরে প্রায় জ্ঞান ফিরেছিল। তখন দেখি মাদ্রাসার হুজুর আমাদের সামনে বসা, সে কবিরাজি করে, তার সাথে নাকি জিন আছে। তখন আমরা সব ঘটনা তাকে খুলে বলি। সব কিছু শোনার পরে
হুজুর যা বলে বোঝার জন্য হুজুরের ভাষায় বলছি। দেখো বাবা, তোমরা যে এতগুলা শয়তান দেখেছ না, সেটা কিন্তু একটাই ছিল। সে ছিল মারিদ গোত্রের এক শক্তিশালী জিন। তোমাদের মারার ইচ্ছা ছিল না, তোমাদেরকে শুধু ভয় দেখানোর ইচ্ছা ছিল। তোমরা ভয় পাও নাই, তাই সে চলে গেছে। মনে আছে তোমরা যে ওই বট গাছটার পিছনে একটা পিঠা ফেলে দিয়েছিলে, ওটা বলেছিলে জিনের জন্য। তখন সেখানে ওই জিন ছিল, তাই তোমাদের কিছু করে নাই। আর তোমরা যে গোল বৃত্ত বানিয়েছিলে, ওটা মারিদের কাছে কিছুই না, কিন্তু তোমাদের মারার ইচ্ছা নাই, তাই তোমাদের মারে নাই। কারণ তোমরা তাকে নিজের ইচ্ছায় পিঠা দিয়েছিলে। তারপর হুজুর কিছু ঝাড়ফুঁক দিয়ে চলে যায়, আর যাওয়ার সময় বলে যায় বিপদ কেটে গেছে, আর কোনো সমস্যা নেই। তো প্রিয় ইমরান ভাই, আরাফাত ভাই, আজকের এই ঘটনা এই পর্যন্তই। আসলে ঘটনাটা আমিও জানি বেশি একটা ইউনিক না, তারপরও নিজের সাথে ঘটা প্রথম ঘটনার জন্য পাঠালাম। আর ভাই অনেক বেশি ব্যস্ততার ভিতরে লিখছি, তো এই জন্য চাপ লেগে দু একবার চলেও গেছে। এর জন্য ভাই আমি দুঃখিত। আর আমার কাছে জিনের বাচ্চার ঘটনা আছে, এবং আমার সাথে ঘটে যাওয়া অনেক ঘটনা আছে, আর ওই ঘটনাগুলো এই ঘটনার থেকেও ইউনিক। তো ভাইরা, যদি প্রচারযোগ্য হয় তাহলে কত নাম্বার এপিসোডে শেয়ার করবেন জানাবেন প্লিজ। আমি আমির হামজা, ঢাকা কেরানীগঞ্জ। ভূত আড্ডা দীর্ঘজীবী হোক। এরপর তিনি তার হোয়াটসঅ্যাপ নাম্বারটি শেয়ার করেছেন। ধন্যবাদ আমির হামজা ভাই, এত সুন্দর আর এত ইউনিক একটা ঘটনা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। সত্যি ভাই ঘটনাটা অনেক বেশি জোশ ছিল, অনেক ভালো ছিল ভাই ঘটনাটি। মানে সচরাচর আমরা যেই ঘটনাগুলো ইদানিং পাঠ করতেছি এর মধ্যে ভিন্ন রকম ছিল আর কি। আমি সব সময় বলি যে আমি গ্রাম অঞ্চলের ঘটনাগুলো, মানে গ্রামে ঘটে যাওয়া সাধারণ যেই সকল ঘটনাগুলো ঘটে, মানে ওই ঘটনাগুলো অনেক বেশি পছন্দ করি। তো আমির হামজা ভাই, আপনার এই ঘটনাটি ঠিক তেমনই ছিল, অনেক বেশি ভালো লেগেছে ভাই। তবে আপনার কাছে রিকোয়েস্ট থাকবে ভাই, ঘটনাটি আমাদেরকে যখন পাঠাবেন তার আগে অবশ্যই একবার রিভাইজ দেবেন। তাতে করে কি হয়, অনেক ভুল ত্রুটিগুলো আপনি নিজেই ঠিকঠাক করতে পারবেন। আর ঘটনার মাঝে বানানের ভুল বা দাড়ি কমার যদি ভুল থাকে ভাই, ঘটনা পড়তে কিন্তু অনেক কষ্ট হয়। অনেক সময় দেখা যায় যে ঘটনা পড়ার ফ্লোতে পড়ে ফেলি একটা ভুল কিছুই, তাতে কিন্তু ঘটনাটা নষ্ট হয়। হ্যাঁ, তো আপনার কাছে অনুরোধ রইল ভাই, এরপর যখন আমাদেরকে ঘটনা লিখে পাঠাবেন তখন অবশ্যই কিন্তু ভাই এটা একবার রিভিশন দিয়ে তারপর আমাদেরকে সেন্ড করবেন। তো ওভারঅল আমির হামজা ভাই, আপনার ঘটনাটি বেশ ভালো লেগেছে। আশা করি আপনি আগামীতেও আমাদেরকে এরকম আরও দুর্দান্ত ঘটনা লিখে পাঠাবেন। আপনার ঘটনার অপেক্ষায় রইলাম ভাই। তো প্রিয় লিসেনার্স, আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমির হামজা ভাইয়ের এই মারিদ জিনের ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে। তো এই ছিল আজকের আয়োজন, আশা করি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। চলে যাওয়ার আগে আপনাদেরকে আবারও মনে করিয়ে দিতে চাই, আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা অল অপশনটি সিলেক্ট করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী সকল আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর আপনারাও যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান, সেক্ষেত্রে আপনাদের কাছে দুইটি বই আছে। প্রথমত আপনারা সরাসরি আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে প্রিন্ট আপ করা আছে। আপনারা এখানে সরাসরি আমাদের একজন অ্যাডমিন, আমাদের সবার প্রিয় আরাফাত ভাইয়ের সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারবেন। তো এছাড়াও আপনারা চাইলে কিন্তু আমাদেরকে ইমেলের মাধ্যমেও ঘটনা পাঠাতে পারেন। আর আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutadda.stories@gmail.com। আপনাদের জানা শোনা সেরা ভয়ের ঘটনাগুলো আমাদেরকে লিখে কিংবা ভয়েস ক্লিপ আকারে পাঠিয়ে দিতে পারেন। তো এই ছিল আজকের আয়োজন। আমি ইমরান খান আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। কথা হচ্ছে আগামী এপিসোডে নতুন আর দুর্দান্ত ভয়ঙ্কর কোনো ঘটনা নিয়ে। টিল দেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর ভূত আড্ডার সাথেই থাকুন।
আসসালামু আলাইকুম।